প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। অডিও বুকস বাই বুক ব্যাগে আপনাদের স্বাগতম। এখন পড়ছি মাইন্ড রিডার বইটির ৩য় পর্ব। ৯. বডি ল্যাঙ্গুয়েজ। শোতে চিঠি পড়ার বিষয়টি আমি বেশ পছন্দ করেছি, কারণ এতে অডিয়েন্স থেকে নানান লোকের সম্পৃক্ততা ছিল। একজন মেন্টালিস্ট হিসেবে আমার কাজের একটি গুরুত্বপূর্ণ দিক সম্পর্কেও আমি এতে সচেতন হয়ে উঠি, আর সেটি হলো বডি ল্যাঙ্গুয়েজ। আমার দর্শকদের পরিচিত করতে, তাদের মন পড়তে এটি আমি সবসময় ব্যবহার করে থাকি। প্রায়ই অডিয়েন্স থেকে লোককে ডাকি আমাকে সাহায্য করার জন্য। তবে যথেচ্ছভাবে আমি মানুষ বাছাই করি না। আমি তাদেরকেই বেছে নেই যাদেরকে মনে হয় আমার শোয়ের একটি নির্দিষ্ট সেগমেন্ট বা অংশের জন্য সবচেয়ে ভালো কাজ দেখাতে পারবে। কাউকে প্রভাবিত করে তোলার জন্য প্রক্রিয়ায় গোটা অংশ এটি। এ দিয়ে আমি কি বোঝাতে চাইছি? আমি যেমনটি বলেছি, আমি যখন শো করি তখন অডিয়েন্সের সঙ্গে আমার যোগাযোগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শো শুরুর আগে প্রায়ই আমি থিয়েটার লবিতে গিয়ে টিকিট কেনার জন্য দাঁড়ানো দর্শকদের সারি লক্ষ্য করি। আমি নিবিড়ভাবে তাদের পর্যবেক্ষণ করি। ভাবি কে হবে আমার ভিকটিম, সরি, ভলান্টিয়ার, যাকে দিয়ে আমার শোর এক্সপেরিমেন্ট চালাবো। আমি আমার অডিয়েন্সের গন্ধ পেতে চাই, তাদের বডি ল্যাঙ্গুয়েজ পড়তে চাই, তাদের আবেগ অনুভূতি, তারা আমার শোতে কি ধরনের প্রতিক্রিয়া দেখাতে পারে তা বুঝতে চাই। কিছু লোক যখন আমার সঙ্গে সাক্ষাৎ করে নার্ভাস থাকে, তারা নিজেদের চারপাশে ব্যূহ তৈরি করে কারণ তারা ভীত থাকে যদি আমি তাদের মনের সমস্ত কথা বুঝে ফেলি। এই জন্যই আমি পারফরমেন্সের সময় হাস্যরস করি, যাতে পরিবেশ সহজ হয়ে ওঠে। আমার ক্যারিয়ারের শুরুর দিকে আবিষ্কার করেছিলাম আমার মানসিক দক্ষতা কিছু মানুষকে অস্বস্তিতে ফেলে দেয়। তারা জানে না তারা কি আশা করছে, নিজেদেরকে ভঙ্গুর মনে করে। তখন আমি কৌতুক শোনাই, আমি হাসি, আমি লোককে সহজ করে তুলি। বেশিরভাগ মানুষই পরিচয় হওয়ার অল্প সময়ের মধ্যে আমার সঙ্গে উষ্ণ হয়ে ওঠে, তবে অন্যরা নিজেদেরকে বন্দি করে রাখে এবং অনিশ্চয়তায় ভোগে। তারা চায় না আমি তাদের মন পাঠ করি। এই ধরনের মানুষকে আমি আমার শোয়ের জন্য কখনো নির্বাচন করি না। কেউ যদি না চায় তার মন পড়তে দিতে, তাহলে তার মন পড়া খুবই কঠিন। মাঝে মাঝে আমি লুকিয়ে দর্শকদেরকে দেখি যখন তারা অডিটোরিয়ামে প্রবেশ করছে। আমি তাদের মুভমেন্টগুলো লক্ষ্য করি। তারা কি উত্তেজিত, নার্ভাস, বিরক্ত, নাকি সংশয়বাদী? শো যখন চলে আমি অডিয়েন্সের ওপর তীক্ষ্ণ নজর বুলাই, তাদের প্রতিক্রিয়া বোঝার জন্য। চিন্তা করি তারা হয়তো আমার শো এর বিশেষ একটি অংশের জন্য কাজে লাগবে। মাঝে মাঝে কোনো দর্শককে প্রশ্ন করি, কেমন আছেন? এটা আমি করি তাদের পাশে বসা মানুষটির প্রতিক্রিয়া দেখার জন্য। আমাদের বডি ল্যাঙ্গুয়েজ যে কি চমৎকার তথ্য দিতে পারে তা বলে বোঝানো যাবে না। আর আমি এটি সবসময়ই প্রক্রিয়া করে চলেছি। আমার শোয়ের অন্যতম বৈশিষ্ট্য হলো, বিশেষ করে যখন টক শোতে আমন্ত্রিত হই, আমি কারো প্রথম প্রেমের কথা অনুমান করে বলে দেই। এই কাজটি আমি করি খানিকটা মন পাঠ করে এবং খানিকটা বডি ল্যাঙ্গুয়েজ বা শরীরী ভাষা পর্যবেক্ষণ করে। আমি কিছু নির্দিষ্ট প্রশ্ন করি যাতে মৌখিক প্রতিক্রিয়া ফুটে ওঠে, যা থেকে আমি ক্লু পেয়ে যাই। আমি যদি কাউকে জিজ্ঞাসা করি তার নামের মধ্যে কতগুলো অক্ষর রয়েছে, তাদের চেহারা দেখে বুঝতে পারি সে মনে মনে অক্ষরগুলো গুনতে লেগে গেছে। কেউ কেউ তো অজান্তে আঙ্গুলের কর গোনা শুরু করে দেয়। এর ফলে আমার মাইন্ড রিডিং এর কাজটিও সহজ হয়ে ওঠে। আমি শুনেছি লোকে যখন মিথ্যা বলে তখন তার চোখের ভঙ্গি দেখেই তা বোঝা যায়। কথা সত্যি, চোখ শুধু আত্মার জানালা নয়, মনের জানালাও বটে। আমরা বেশিরভাগ মানুষ কথা বলার সময় অন্যের চোখের দিকে তাকিয়ে কথা বলি। কারো মনের ভাব বোঝার এটি সহজতম রাস্তা। মানুষ চোখের অঙ্গভঙ্গি করে কত কথা যে বলে, এগুলো লক্ষ্য করার মধ্যেও মজা আছে। অনেকেই ভিজুয়াল কজের কথা জানে না। আমি এই বিষয়টি আপনাদেরকে শিখিয়ে দিতে চাই। রিচার্ড ব্যান্ডলার এবং জন গ্রিন্ডার তাদের বই ফ্রগ ইন্টু প্রিন্স বইতে এই বিষয় নিয়ে আলোচনা করেছেন। তাদের গবেষণা থেকে যা পেয়েছেন তা হলো, কাউকে প্রশ্ন করুন এবং দেখুন তারা কিভাবে তাকায়। কাজেই তারা যদি কোনাকুনিভাবে তাকায়, ক এটি হলো ভিজুয়াল কনস্ট্রাক্টেড ইমেজ। আপনি যখন কাউকে কিছু কল্পনা করতে বলবেন, তাদের চোখ বাম দিকে উপরে উঠে যাবে, যাতে তারা মনের ভিজুয়ালি কন্ট্রাক্ট করতে পারে। 3 ঠ্যাঙ্গা জিরাফের কথা ভাবুন, চোখ উঠে যাবে বামে। খ এটি হলো ভিজুয়ালি রিমেম্বার্ড ইমেজ, অর্থাৎ ভিআর।
যখন আপনি কারো কাছে তার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাবেন, তাদের চোখ সরে যাবে ডান দিকে ওপরে, কারণ তারা ঐক্ষণিক স্মরণ বা ভিজুয়ালি রিমেম্বার করবে। আপনি আজ লাঞ্চে কি খেয়েছেন? চোখ উঠে যাবে ডানে। ভাবুন, চিকেন নুডলস স্যুপ খেয়েছেন। গ, এবার হলো অডিটরি কনস্ট্রাক্টেড। আপনি যদি কাউকে কোনো সুর ভাজতে বলেন, তার চোখ বাম দিকে চলে যাবে, কারণ তার মন অডিটরি কন্ডাকশন এর কথা ভাবে। ঘ, এবার হলো অডিটরি রিমেম্বার্ড আর। আপনি যদি কাউকে তার জানা কোনো গান গাইতে বলেন, তার চোখ ডান দিকে ঘুরে যাবে, কারণ মন অডিটরি রিমেম্বার করবে। লেডি গাগার একটি গান করুন, চোখ ডানে সরবে। গানটি ধরুন পোকার ফেস। ওমো, এবার হলো ফিলিং। আপনি যখন কাউকে কোনো গন্ধ, স্বাদ বা অনুভূতির কথা মনে করতে বলবেন, তার চোখ বামে নিচের দিকে চলে যাবে। লাঞ্চে চিকেন স্যুপের স্বাদ কেমন ছিল? চাউনি বামে নিচের দিকে নেমে যাবে। চ, এবার হলো ইন্টারনাল ডায়লগ। কেউ যখন নিজেদের সঙ্গে কথা বলছে, তখন তার চাউনি চলে যাবে ডানে নিচের দিকে। আপনি যদি কাউকে প্রশ্ন করেন এবং সে সত্যি জবাবটাই দেয়, তার চোখ ডানে উপরের দিকে উঠে যাবে, কারণ তখন সে তার জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা নিয়ে ভাবছে। আর বামে উপরে চোখ চলে যাওয়া মানে সে মিথ্যা কথা বলছে, কাল্পনিক কোনো ছবি দেখাবে। লোকের চোখের অঙ্গভঙ্গি লক্ষ্য করা সত্যি মজার ব্যাপার, কারণ ওদিকে আমরা মোটেই নজর দেই না। আপনি যত বেশি বিষয়টি লক্ষ্য করবেন, তত বেশি লোকের মন পাঠ করতে পারবেন। তবে মনে রাখবেন, এটি কিন্তু গাণিতিকভাবে নির্ভুল নয়, কাজেই আক্ষরিকভাবে কিছু নেওয়া উচিত হবে না। এই ক্লুগুলো সূক্ষ্ম, অন্যান্য তথ্যের সঙ্গে এগুলো গ্রহণ করতে হবে। আপনার স্ত্রীর কথা বলার সময় এই বইয়ের মতো করে তাকাচ্ছে না বলে ভাববেন না যে তিনি আপনার সঙ্গে প্রতারণা করছেন। এটা হলো গোটা রেসিপির একটি উপাদান মাত্র। অন্যান্য উপাদানের সঙ্গে যখন বডি ল্যাঙ্গুয়েজকে আমি সম্পৃক্ত করি একজন মেন্টালিস্ট হিসেবে, তখন এটি আমার কাছে বিশেষ তথ্য হয়ে ওঠে। মানুষের মনের সঙ্গে যোগাযোগ তৈরির এটি আরও একটি উপায়। ১০, জোহানেসবার্গ, ২০১০, ১৫০০ দর্শক। আমি এক লোককে স্টেজে ডেকে $১০০ একটি নোট দিয়েছিলাম এবং বলেছিলাম কোনো এক হাতের মুঠোয় নোটখানা লুকিয়ে রাখতে। যদি আমি বলতে না পারি কোন হাতে সেই টাকাটা লুকিয়ে রেখেছেন, তবে ওই টাকা তার হয়ে যাবে। অবশ্যই আমি ঠিকঠাক অনুমান করতে পেরেছিলাম। এটা খুব সহজেই শরীরী ভাষা দেখে বোঝা গিয়েছে। এরপর আমি দুজন লোককে স্টেজে ডেকে আনি এবং তাদেরকে টাকাটা লুকিয়ে রাখতে বলি, দুজনের ৪টা হাতে। তারপরেও টাকাটা যার কাছে আছে বলতে আমার খুব একটা অসুবিধা হয়নি। তারপর আমি আরও ১০-১৫ জন লোককে স্টেজে ডেকে নিয়ে এসে বলি, এখানে $১০০ আছে, ১৫ সেকেন্ড সময় পাবেন, সিদ্ধান্ত নিন কে টাকাটা লুকিয়ে রাখবেন। মিউজিক বাজছিল। লোকগুলো স্টেজের এক কোণায় চলে গেল কে টাকাটা লুকিয়ে রাখবে তা নিয়ে আলোচনা করতে। ১৫ সেকেন্ড পরে তারা ফিরে এলো। তাদের এক সারিতে দাঁড়িয়ে সকলের দৃঢ় মুঠ্ঠবদ্ধ হাত সামনের দিকে বাড়িয়ে দিতে বলি আমি। আমি বলি, যদি আমি অনুমান করতে ব্যর্থ হই যে কার কাছে $১০০ নোটটি আছে, তাহলে আমি প্রত্যেককে $১০০ করে দেব। এতে স্টেজে এবং অডিয়েন্সের মধ্যে এক গুঞ্জন সৃষ্টি হয়। দেখতে পাই স্টেজের খেলাটিকে সকলেই বেশ সিরিয়াসভাবে গ্রহণ করেছে। শোয়ের এটি একটি চমৎকার মুহূর্ত। মিউজিক বেজে চলেছে, আলো পড়েছে এ খেলায় অংশগ্রহণকারীদের গায়ে। তারা সবাই সামনের দিকে বাড়িয়ে রেখেছে হাত। আমার দেখে বেশ মজাই লাগছে। যাদের কাছে টাকাটা নেই, তারা এমন অঙ্গভঙ্গি করছে যেন তারাই হাতের মুঠোয় লুকিয়ে রেখেছে নোটখানা। এরা সবাই কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে খেলছে। এরপরে আমি রহস্য সমাধানে আমার দক্ষতা ব্যবহার করলাম। লোকে প্রায়ই আমার কাছে জানতে চায় আমি আমার কতটা দক্ষতা ব্যবহার করি এবং এর মধ্যে কতটাই বা সাইকোলজি থাকে। এটা প্রতিবার বদলায়। এটি নির্ভর করে স্টেজে থাকা লোকগুলোর উপর, অডিয়েন্সের মানুষজনের উপর, এমনকি আমি যে দেশে বসে খেলা দেখাচ্ছি তার উপর। সাইকোলজি অংশের মধ্যে রয়েছে লোকের বডি ল্যাঙ্গুয়েজ পার্ট, তাদের বডি পজিশন, মৌখিক অভিব্যক্তি, চোখের নড়াচড়া। মাঝে মাঝে আমি লোকের বডি ল্যাঙ্গুয়েজ অডিয়েন্সের কাছে ব্যাখ্যা করি এবং এতে আরো মজা হয়। যেমন এখন এক লোক যে টাকাটা ধরে আছে হাতে, আমি চট করে তার পেছনে গিয়ে বলি, লাগছে কেমন? সে বলে, ভালো। তবে সে তার গোটা শরীর বাঁকিয়ে দূরে সরে যাওয়ার চেষ্টা করে। আমি অডিয়েন্সের দিকে ফিরে বলি, দেখলেন তো ইনি তার হাতখানা কিভাবে আড়াল করে রেখেছেন? বডি ল্যাঙ্গুয়েজ পড়তে হলে শরীরী ভাষা মনে রাখতে হবে, আর ক্লুগুলো আমাদের সামনেই আছে। যে লোকটি আমার কাছ থেকে সরে গিয়ে হাত শক্ত করে বাড়িয়ে রেখেছে সামনে, আমি তাকে বলি ওই হাতের মধ্যে টাকাটা আছে। সে মাথা নাড়ে।
কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ আমাকে চিৎকার করে বলছে তার কাছে টাকাটা আছে। লোকটি তার হাতের মুঠো খুলে ধরে এবং দেখতে পাই মুঠোতে ভাঁজ করা $100 নোটখানা। আমি এই বডি ল্যাঙ্গুয়েজে যে পদ্ধতি অনুসরণ করি তা হলো লোকের চোখের ভাষা পড়ে ফেলা, যে পদ্ধতিটির কথা একটু আগেই আমি আপনাদেরকে শিখিয়ে দিয়েছি। এটি আপনি যখন খুশি ব্যবহার করতে পারবেন। এখন একটি মাইন্ড গেম খেলি আসুন। একটি বড় সার্কেল, একটি ছোট সার্কেল দেওয়া আছে। কোনটি আপনার কাছে বড় বলে মনে হচ্ছে? ডানে বড়, বামে ছোট। আপনি সম্ভবত ডান দিকের বৃত্তটির কথা বলবেন, কারণ এটিকে অপেক্ষাকৃত বড় মনে মনে হচ্ছে। তবে কি জানেন, দুটো কিন্তু একই সমান আকৃতির। শুধু যে বৃত্তগুলো শুধু যে বৃত্তগুলো এদেরকে ঘিরে রেখেছে সেজন্য এটিকে বড়, অন্যটিকে ছোট মনে হচ্ছে। এটি আসলে রিলেটিভ ভ্যালুর একটি কনসেপ্ট, কিংবা এক্ষেত্রে বলা যায় এটি হলো রিলেটিভ সাইজ। কথা দিয়ে কাজ রক্ষা। আমরা প্রতিদিন সারাক্ষণ কথা বলি এবং এই নিয়ে কোনো চিন্তাও করি না। বেশিরভাগ কথোপকথন যেন অটোপাইলট দিয়ে পরিচালিত হয়। মুখ দিয়ে শব্দাবলী চড়তেই থাকে। আমাদের আসলে ভাষার শক্তি যে কতটা আছে তা বুঝতে হবে। কিছু বিশেষ শব্দ এবং সচেতনভাবে ভাবতে হবে আমরা কি বলছি। আমরা আমাদের মনের শক্তি ব্যবহার করে এবং অন্য লোকেদের মনের জ্ঞান জেনে যখন কথা বলবো, তখন যতটা সম্ভব বোধযোগ্য হয়ে উঠবে। অষ্টাদশ শতকের বিখ্যাত ফরাসি লেখক এবং দার্শনিক ভলতেয়ার যথার্থই বলেছিলেন, আমার কুৎসিত দর্শন মুখ দিয়ে 10 মিনিট কথা বলতে দাও, আমি ফ্রান্সের রানীকে শয্যাসঙ্গিনী করতে পারবো। তিনি জানতেন কথার রয়েছে অবিশ্বাস্য ক্ষমতা এবং কথা দিয়ে আপনি যাকে খুশি প্ররোচিত করতে পারবেন। নীল স্ট্রাস নামের এক লেখক দ্য গেম নামের একটি বই লিখেছেন। এই বইটি আমার খুব প্রিয়। এ বইতে তিনি দেখিয়েছেন যদি সঠিকভাবে কথা বলা যায় তাহলে তা অন্য লোকেদের উপর কি দারুণ প্রভাব ফেলে। আমি আপনাদেরকে কথা বলার কিছু গোপন কৌশল শিখিয়ে দিচ্ছি, যা দিয়ে সহজেই অন্যদের প্ররোচিত করতে পারবেন। কিছু শব্দ বা কথা আছে যেগুলো শোনার পরে আমার মনে শক্তিশালী একটা ছাপ ফেলে। ছোটবেলায় হয়তো আপনারা পড়েছেন, লাঠি এবং পাথর তোমার হাড় ভেঙে ফেলতে পারে, কিন্তু কথা কখনো তোমায় আঘাত করবে না। এটি বিশ্বাস করবেন না। কথা আপনাদেরকে বিপুল শক্তি দিয়ে আঘাত করতে পারে। তারা আহত করতে পারে, ক্ষতি করতে পারে। তবে কথা আবার ইতিবাচক হতেও পারে, হতে পারে দারুণ প্ররোচনামূলক। প্রথম শক্তিশালী শব্দটি হলো কারণ। ছেলেবেলায় আমাকে শাসন করা হতো, লিওর, টিভিটা আবার যেন খুলে ফেলো না। আমি বলতাম, ড্যাড, আমি তো শুধু লিওর। আমি বললাম না, কিন্তু কেন ড্যাড? তারপর সেই অমোঘ শব্দটি উচ্চারিত হতো, কারণ আমি বলেছি। ছেলেবেলায় কারণ শব্দটির মানে বুঝতাম, এটি উচ্চারিত হওয়ার মানে আর কোনো প্রশ্ন করা যাবে না। বাবা মা তাদের চূড়ান্ত রায় এ কথাটির মাধ্যমে ঘোষণা করে দিয়েছেন। প্রতিবাদ করে কিছু বলতে গেলে শাস্তি অনিবার্য। এবং এখনো কারণ শব্দটি শুনলে মনে এইরকম প্রভাব বিস্তার করে। আপনি যদি কাউকে কিছু অনুরোধ করেন এবং তাতে কারণ শব্দটি ব্যবহার করেন, আপনার অনুরোধ রক্ষা হওয়ার সম্ভাবনা ওই একটিমাত্র শব্দের ব্যবহারের কারণে। ইনফ্লুয়েন্স, দ্য সাইকোলজি অফ পারসুয়েশন নামে আমার একটি প্রিয় বইয়ের লেখক রবার্ট সিয়ালডিনি বলেছেন, মানুষের আচরণের একটি বহুল জানা নীতি হলো, যদি আমরা কাউকে আমাদের একটি উপকার করতে বলি তাহলে সেটি সফল হবে যদি এর পেছনের একটি কারণ খাড়া করতে পারি। লোকে যা করে তার পেছনের কারণ দেখতে চায়। সিয়ালডিনি একটি চমৎকার উদাহরণও দিয়েছেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের অধ্যাপক ইলেন ল্যাঙ্গার একটি লাইব্রেরির ফটোকপি মেশিনে একটি রিসার্চ স্টাডির আয়োজন করেন। ফটোকপি করার জন্য সেখানে অনেকেই মেশিনের সামনে লাইন বেঁধে দাঁড়িয়েছিল। একজন রিসার্চার এসে লাইন ভঙ্গ করার প্রস্তাব দেয়। আমি কি লাইন ভেঙে আগে গিয়ে ফটোকপি করতে পারি? জিজ্ঞাসা করে সে। স্বভাবতই অন্যরা জবাব দিয়েছে, না, পারেন না। তারা লাইন ভেঙে একজন মানুষকে কেনই বা আগে ফটোকপি করতে দেবে? লোকটিকে অন্যদের মতো অপেক্ষা করতে হবে। লোকটি তখন অনুরোধের সুরে বলল, আমি লাইন ভঙ্গ করতে চাই, কারণ আমি মাত্র একটি পৃষ্ঠা ফটোকপি করব, অথবা কারণ আমার অ্যাপয়েন্টমেন্টের দেরি হয়ে যাচ্ছে। তার অনুরোধে তখন অনেকেই রাজি হলো তাকে লাইন ভেঙে আগে ফটোকপি করতে দেওয়ার জন্য। আপনাকে যদি কখনো কোনো প্ররোচনা বক্তৃতা লিখতে দেওয়া হয় তাহলে কারণ শব্দটি যথেচ্ছভাবে ব্যবহার করবেন। এই শব্দটি শ্রোতারা শুনতে পছন্দ করে,
কারণ এর ফলে চিন্তার সুতোগুলো একত্রে বাধা পড়ে যায়। বিজ্ঞাপনী সংস্থাগুলো কিন্তু এই কারণ শব্দটি ব্যাপক ব্যবহার করে, যেমন কারণ এটি আপনি পাবার যোগ্য। আর এসব বিজ্ঞাপন চিত্র বেশিরভাগ নারীদেরকে টার্গেট করে তৈরি করা হয়। বিজ্ঞাপন নির্মাতারা ঠিক জানে তারা কি করছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ শব্দটি হলো এখন। আবারও এ কথাটি আমাদেরকে নিয়ে যায় শৈশবকালে, সেই মুহূর্তগুলোতে যখন বাবা মার অনুরোধগুলো অধৈর্য হয়ে উঠত এবং আমরা জানতাম এখনই সাড়া দিতে হবে। লিওর, তোমার মাইন্ড গেম দিয়ে তোমার ভাইদেরকে বিরক্ত করা বন্ধ করো এখন। এতে কাঙ্ক্ষিত ফলটি পাওয়া যেত এবং আমার ভাইয়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলত। এখন কথাটির মধ্যে রয়েছে ব্যাকুল তাড়না। শ্রোতার জন্য এটি যেন একটি ওয়েক আপ কল। এর মানে এই অনুরোধটি আপনাকে এক্ষুনি রক্ষা করতে হবে। এখন শুনলেই আপনি লাফিয়ে উঠছেন। টিভির বিজ্ঞাপন চিত্রগুলোর কথা চিন্তা করুন, যেখানে কল নাও কিংবা পিক আপ দ্য ফোন নাও কথাগুলো বলা হয়ে থাকে। এ হলো কাজে নেমে পড়ার জন্য সরাসরি আহ্বান, এবং এতে কাজও হয়। তালিকার তৃতীয় এবং চতুর্থ শব্দ দুটি যথেষ্ট শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ। এই শব্দ দুটি একসঙ্গে যায়, প্লিজ ও থ্যাংক ইউ। এবং এই শব্দটি আবারও আমাদেরকে ফিরিয়ে নিয়ে যায় শৈশব স্মৃতিতে। প্লিজ হলো একটি ম্যাজিক ওয়ার্ড বা জাদুর শব্দ। মনোগতভাবে প্লিজ দিয়ে নির্দেশন বা আদেশকে কোমল করে তোলা হয়। আমরা যখন কাউকে প্লিজ বলি, এতে ওই মানুষটি ভালো বোধ করে এবং বিনিময়ে তারা আমাদেরকে আরো বেশি পছন্দ করে। আর যেহেতু তারা আমাদেরকে আরো বেশি পছন্দ করে, সেহেতু তারা আমাদের জন্য কিছু করতে চায়। আমরা যখন থ্যাংক ইউ বলি, তাতে ওই ব্যক্তিটির আমাদের প্রতি ইতিবাচক মনোভাব তৈরি হয় এবং সে পরবর্তীতে আমাদেরকে আরো সাহায্য করতে আগ্রহ বোধ করে, কারণ সে দেখে তার কাজটির আমরা প্রশংসা করছি। আমি আমার শোতে যারা স্টেজে আসে, আমার কাজে সাহায্য করে, আমি তাদেরকে সর্বদা ধন্যবাদ জানাই এবং দর্শকদেরকে বলি এই মানুষগুলোকে হাততালি দিয়ে প্রশংসা করতে। এতে কাজে ইতিবাচক আবেগী যোগাযোগটা ঘটে। থ্যাংক ইউ বা ধন্যবাদ এর রয়েছে প্ররোচিত করার অবিশ্বাস্য ক্ষমতা। সাইকোলজিতে থ্যাংক ইউ কথাটিকে ব্যাখ্যা করা হয়েছে পারস্পরিক বিনিময় বা প্রতিদান দেয়া হিসেবে। মানুষ হিসেবে আমরা এই আইন অনুসরণ করে চলতে বাধ্য। কেউ যদি আপনাকে কোনো উপহার দেয় কিংবা নৈশভোজের আমন্ত্রণ জানায়, আপনি তখন তাকে কোনো উপহার দেয়ার বা তাকে ডিনারের দাওয়াত দেয়ার একটা তাগিদ অনুভব করেন নাকি? আমরা সমাজে এভাবেই চলি, দলগত, ব্যক্তিগত, এমনকি সরকারও এভাবেই চলছে। এই যে বিনিময় বা প্রতিদানের বিষয়টি একটি ঘটনার মাধ্যমে আমার উপর গভীর প্রভাব ফেলেছিল। কাগজে পড়েছিলাম ঘটনাটা। ১৯৯৯ সালে তুরস্কে এক ভয়াবহ ভূমিকম্প হয়। দুই দেশের মধ্যে সুসম্পর্ক না থাকা সত্ত্বেও ইসরায়েল তখন তুরস্কে কিছু মানবিক সাহায্য পাঠিয়েছিল। গত বছর দুইটি দেশের মধ্যে সম্পর্ক যখন আরো খারাপ, তুরস্ক ইসরায়েলকে ভয়ানক এক অগ্নিকাণ্ডে আগুন নেভাতে একজোড়া ফায়ার ফাইটিং এয়ারক্রাফট পাঠিয়ে দেয়, কারণ সে ইসরায়েলের কাছে নিজেকে ঋণী ভেবেছিল। তো এই জিনিসগুলো আপনি আপনার সুবিধার জন্য কিভাবে কাজে লাগাতে চান? আগামীতে আপনি যখন কারো কোনো উপকার করবেন, তখন সাবধানে চিন্তা করে নেবেন ওরা আপনার সাহায্যের জন্য ধন্যবাদ দিলে কি বলবেন। বলবেন না যেন নো প্রবলেম অথবা ইট ওয়াজ মাই প্লেজার, বরং বলুন আমি জানি আপনিও আমার জন্য একই কাজ করবেন। এখন আপনি সংগোপনে তাদের মস্তিষ্কে ঋণের একটি মেসেজ ঢুকিয়ে দিলেন। পরবর্তীতে যখন ওদেরকে প্ররোচিত করার প্রয়োজন পড়বে, তখন নগদ কিছু আদায়ের প্রস্তুতি নিয়ে রাখুন। আরেকটি শব্দ আছে যেটি লোককে প্ররোচিত করতে খুব কাজে দেয়, কল্পনা করুন। আপনি যখন কাউকে কিছু কল্পনা করতে বলছেন, তখন কিন্তু তাদের মনে আপনার সাজেশন দৃশ্যমান করতে প্ররোচিত করছে। এর ফলে এটি তাদের কাছে অত্যন্ত বাস্তব হয়ে ধরা দেয়। এমনকি কখনো কখনো তাদের অবচেতন মন এটাও ভাবতে পারে যে তারা নিজেরাই নিজেদের চিন্তাগুলো তৈরি করেছে। আপনি শুধু কাউকে আপনার অনুরোধ বিবেচনা করার জন্য পরিচিতই করেননি, এমন কাণ্ড করেছেন যে মনে হয়েছে আপনি অনুরোধটি করেননি। এই বিষয়টি ইনসেপশন সিনেমায় দেখানো হয়েছে, তবে তারা চিন্তাভাবনাগুলো স্বপ্নের স্তরে বপন করেছিল। আমি কল্পনা করুন কথাটি ব্যবহার করি লোককে কোনো মুভি তারকার নাম ভাববার জন্য, কিংবা এমন কোনো দেশ যেখানে তারা কোনোদিন যায়নি তা কল্পনা করার জন্য। বিজ্ঞাপন নির্মাতারা কল্পনা করুন কথাটির শক্তি সর্বদাই ব্যবহার করেন। কল্পনা করুন আপনি রয়েছেন ফ্লোরিডার সাদা বালুর ওপর,
কল্পনা করুন আপনি আছেন বিএমডাব্লিউর হুইলের পেছনে। আপনি টের পাবার আগেই আপনার মনের শব্দ এবং ছবি গেঁথে যাবে। আপনি শুধু জানবেন ফ্লোরিডায় যাওয়ার বিপুল আকাঙ্ক্ষা জাগছে আপনার মনে, কিংবা একটি বিশাল বিলাসবহুল গাড়ি কিনতে ইচ্ছা করছে। ওগুলো এখন আপনার নিজের ব্যক্তিগত আকাঙ্ক্ষায় পরিণত হয়েছে। আমি আমার শোতে আরও একটি প্ররোচনা করার যে ভাষা সবসময় ব্যবহার করি তা হলো, আপনি যে মানুষটির সঙ্গে কথা বলছেন তাকে কখনো না বলার সুযোগ দেবেন না, যখন পর্যন্ত না আপনি নিজে শব্দটি শুনতে চাইছেন। তুমি কি সিনেমা দেখতে যাবে? এই প্রশ্ন করা হলে তার জবাব নেতিবাচক আসতে পারে। আমি হলে বলবো, সিনেমা দেখার জন্য ভালো দিন কোনটি? বুধবার নাকি বৃহস্পতিবার? তখন আলাপন আরো এগিয়ে যাবে, হয়তো একটা ডেটও পেয়ে যাব। আপনিও হ্যাঁ জবাব পাবার জন্য নীল স্ট্রসের দ্য গেম বই থেকে কিছু কৌশল বেছে নিতে পারেন। প্রথমে এমন সব প্রশ্ন করবেন যাতে হ্যাঁ উত্তর আসতে বাধ্য। তারপর এমন প্রশ্ন করুন যাতে আপনি ইতিবাচক সাড়া আশা করছেন এবং তেমনই সাড়া মিলবে। তবে সকল শব্দের মধ্যে আপনার কি মনে হয় কোনটিতে সবচেয়ে শক্তিশালী আবেগী সংযোগ রয়েছে? না শব্দটি টাকা নয়, ওটা আমাদের নাম। জন্মের পর বাবা মা প্রথমে আমাদের কানের কাছে ফিসফিস করে আমাদের নাম বলেন। তারপর বছর গড়িয়ে যায়, আমাদের নাম বিভিন্নভাবে উচ্চারিত হতে থাকে। ভালোবাসা, হতাশায়, বিরক্তিতে, মাতাল অবস্থায়, কলহাস্যে। আপনি যে কোনো আবেগ আকুতির কথা বলুন, আমাদের নাম সেই আবেগ বা অনুভূতি দ্বারা উচ্চারিত হয়েছে। আমি যখন শোয়ের সময় স্টেজে কাউকে ডেকে নেই, সবার আগে তার নাম জিজ্ঞাসা করি। এতে আমার কাঙ্ক্ষিত আবেগপূর্ণ যোগাযোগটি তৈরি হয়ে যায়। নতুন কারো সঙ্গে পরিচিত হওয়ার সময় তাদের নামটি বলুন। আমি আপনাদের সঙ্গে আমার বন্ধু লিওর দ্য অ্যামেজিং মেন্টালিস্টের পরিচয় করে দিচ্ছি। হ্যালো লিওর, আপনার সঙ্গে পরিচিত হয়ে খুব খুশি হলাম। এতে লিওর খুব খুশি হয়। এর ফলে আপনি একটি বাঁধন তৈরি করলেন। স্রেফ লোকটির নাম উচ্চারণের মাধ্যমে আপনাদের মধ্যে বন্ধনটি সৃষ্টি হয়ে গেল। তবে শোয়ের সময় সব সময় নাম ধরে ডাকবারও কিন্তু প্রয়োজন নেই। প্রথমবার যে আপনি লিওরকে দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন সেটাই যথেষ্ট। আর যখন কারো সঙ্গে কথা বলবেন তার চোখে চোখ রেখে কথা বলবেন। দেখা যায় গড়পড়তা আলাপচারিতায় দুজন মানুষ একই পরিমাণে একে অপরের চোখে চোখে রেখে কথা চালিয়ে যায় না। যে শোনে সে বক্তার দিকে ৭৫% সময় তাকায়, আর বক্তা তার শ্রোতার দিকে তাকায় ৪০% সময়। আপনি যার সঙ্গে কথা বলছেন তাকে যদি পরিচিত করতে চান, বেশি করে তার দিকে তাকান, অন্তত ৫০% তাকাবেন। তবে এর বেশি তাকালে আবার বিষয়টি দৃষ্টিকটু লাগবে। শ্রোতা ভাববে লোকটা বারবার আমার দিকে ওভাবে তাকাচ্ছে কেন। সে তখন আর আপনার কথা তেমন মনোযোগ দিয়ে শুনবে না। লোকে মনোযোগ চায়, সম্মান আশা করে। আপনি কি জানেন ইরাকের কোনো সেনাদলের সদস্যরা ইরাকিদের সঙ্গে কথা বলার সময় সানগ্লাস চোখে রাখতে পারে না? তাদেরকে সানগ্লাস পরে কথা বলতে দেয়া হয় না, যাতে তারা স্থানীয় লোকজনের সঙ্গে আই কন্ট্যাক্ট করতে পারে। চোখে চোখ রেখে কথা বলা হলো সম্মানের বিষয়। আমি আই কন্ট্যাক্টের ব্যাপারে ওস্তাদ লোক বলতে পারেন। আমি যখন কারো মন পাঠ করি, তীক্ষ্ণ দৃষ্টিতে তার চোখের দিকে তাকাই, চোখ রেখে অনেক কিছুই বুঝতে পারবেন। সাধারণ আলাপচারিতার সময়ও আমি আই কন্ট্যাক্ট করি। আমার হাস্যরস এবং ছেলেমানুষি আমার চোখে ফুটে ওঠে, এবং এটি যখন অন্য মানুষের মধ্যে ছড়িয়ে দেই, আমার উপস্থিতিতে স্বাচ্ছন্দ্য বোধ করতে থাকে। তারা রিল্যাক্সড হয়ে ওঠে, আমার প্রভাবের কাছে ধরা দেয়। একটা খুব গোপন কথা আপনাদেরকে বলি, আমার চাউনি কিন্তু সাংঘাতিক তীক্ষ্ণ। এই চাহনি দীর্ঘ সময় প্র্যাকটিসের মাধ্যমে অর্জন করেছি। বিশেষ বিশেষ মুহূর্তে আমার দৃষ্টিশক্তি প্রবল হয়ে ওঠে। তবে কারো চোখে সরাসরি তাকানোর বদলে তার নাকের ডগায় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকতে পারেন। এতেও কিন্তু মনে হবে আপনি লোকটির চোখের দিকেই তাকিয়ে আছেন। এতে আপনার চোখের পাতা কাঁপবে না। আপনি অনেকক্ষণ তাদের দিকে তাকিয়ে থাকতে পারবেন। ফলে যে গভীর ও সিরিয়াস চাউনি ফুটে উঠবে আপনার চোখে, তা হবে সত্যি হৃদয়গ্রাহী এবং প্ররোচনামূলক। আমি এর নাম দিয়েছি পাওয়ার লুক। এ থেকে সত্যি ফল পেয়েছি। আপনি আপনার পরিবার কিংবা বন্ধু বান্ধবদের ওপর এই পাওয়ার লুক ব্যবহার করে দেখতে পারেন। আপনার কর্তৃত্ব ব্যঞ্জন দৃষ্টির সামনে তারা কেমন অনুভব করছে। অডিয়েন্সের সামনে দাঁড়ালে নিজেকে আমার পাপেট মাস্টার বলে মনে হয়, যেন যোগাযোগ এবং প্ররোচনা সমস্ত সুতো আমার হাতে ধরা। এ ছবিটি আমার বেশ প্রিয়। আমি পরিষ্কার দেখতে পাই চিন্তার জাল এবং চিন্তার শক্তিগুলো গোটা অডিয়েন্স জুড়ে ছড়িয়ে পড়েছে। তবুও সর্বাধিক চেষ্টা সত্ত্বেও সবকিছু আমি নিয়ন্ত্রণ করতে পারি না। কমিউনিকেশনের ছোট্ট একটি লাইনও ছিঁড়ে যেতে পারে। ১১ মন্টি কার্লো ২০১০ ৪০০ দর্শক।
আমি মঞ্চে আছি এবং শোয়ের পরবর্তী অংশে আমাকে সাহায্য করার জন্য এক লোককে ডেকে নিয়েছি। লোকটির হাতে একখানা মুখবন্ধ খাম এবং 10 ইউরো ধরিয়ে দিলাম। বললাম কোনো রুলেট টেবিলে গিয়ে খেলে আসতে। আইডিয়াটি তার বেশ পছন্দ হলো। সে এক দৌড়ে মঞ্চ থেকে নেমে পাশের ক্যাসিনোতে গিয়ে ঢুকলো। আমি মূলত এই কাজটির জন্যই তাকে দর্শক সারি থেকে তুলে এনেছিলাম। আমি অডিয়েন্সের সঙ্গে খোশ গল্প করতে লাগলাম। লোকটি কখন ফিরে আসে তার জন্য অপেক্ষা করি, কারণ তাকে বলা হয়েছে রুলেট টেবিলে কি ঘটেছে তা যেন আমাদেরকে জানায়। মিউজিক বাজছে, আলোকরশ্মি খেলা করছে মঞ্চের ওপর। খেলায় লোকটি জিতবে নাকি হারবে? কিছুক্ষণ পরে লোকটি ছুটে এসে ঢুকলো ঘরে, সেখান থেকে মঞ্চে। হাঁপাচ্ছে বেদম। অডিয়েন্স তাকে দেখে হর্ষধ্বনি দিল। তো বন্ধু, তাকে জিজ্ঞাসা করলাম কি ঘটলো। কিছু না বলে সে কাঁধ ঝাঁকালো। কিছু ঘটেনি মানে? আমি লোকটির জবাবে রীতিমতো বিস্মিত। ওয়েল, রুলেট টেবিলের মিনিমাম বাজে 20 ইউরো এবং আপনি আমাকে মাত্র 10 ইউরো দিয়েছেন। সে আমাকে টাকা এবং মুখবন্ধ খামটি দিল। অডিয়েন্স এবার ফেটে পড়ল হাসিতে। আমিও হাসছি, শুধু ওই লোকটি বাদে। তাকে খুব বিব্রত দেখাচ্ছিল। আপনি শোয়ের এই অংশটির একেবারে 12টা বাজিয়ে দিলেন দেখছি, বললাম আমি। লোকটি এবারে লাজুক হাসল। দর্শক বেশ উপভোগ করছে ব্যাপারটি। আপনি আমার 10 ইউরোর সঙ্গে আপনার নিজের 10 ইউরো যোগ করার কথা একবারও মাথায় আনলেন না, বললাম আমি। লোকটি তখন স্টেজ ছেড়ে নামতে শুরু করেছে। আমি তখনও হাস্যরত অডিয়েন্সকে উদ্দেশ্য করে বললাম, তো আপনারা যদি কখন আমার শোর এই অংশটি দেখতে চান, আপনাদেরকে আরেকবার রাতে আসতে হবে। এই ঘটনা ঘটেছিল শোর শেষের দিকে। অডিয়েন্সের সঙ্গে আমার সব রকম ইমোশনাল কানেকশন তৈরি হয়ে গিয়েছিল এবং অডিয়েন্স আমার নেতৃত্ব অনুসরণ করছিল। আমি যখন চাইছি তারা হাসছে, ওদেরকে যখন ফোকাস করতে বলছি ফোকাস করছে। তাহলে আমি কি ওই লোকটিকে সাহায্য করতে বলে ভুল করেছিলাম? মাঝে মাঝে এই কথাটি নিয়ে ভাবি, আমি কি তার বডি ল্যাঙ্গুয়েজ ঠিকমতো বুঝতে পারিনি? আমি যা চেয়েছি সেভাবে তাকে প্ররোচিত করতে ব্যর্থ হয়েছিলাম? আমার কিন্তু তা মনে হয় না। তাকে আমার মুক্তমনাই মনে হয়েছিল, সাহায্য করতে আগ্রহীও মনে হয়েছিল। তবে সে ঘর থেকে চলে যাওয়ার পরে আগাম বুঝতে না পারার মতো কিছু ঘটেছিল। এই পরিস্থিতিতে শুধু হাসি ঠাট্টা দিয়েই আমাকে শোধ চালিয়ে নিয়ে যেতে হয়েছে। তবে এ থেকে বড় ধরনের শিক্ষা আমি নিয়েছিলাম। আমার সাহায্যকারীদেরকে আমার প্রভাবের বাইরে কিছু করতে দেওয়া যাবে না এবং রুলেট টেবিলে সবচেয়ে কত কম টাকায় বাজি ধরা যায় সে সম্পর্কে আমার জানা থাকতে হবে। এই গল্পটির আমি নাম দিয়েছি যে লোকটি জুয়ায় জিততে পারেনি এবং এটি আমার শোর খোশ গল্পের অংশ হয়ে যায়। লোকটি জুয়াতে জিততে পারত। পরের রাতে আমার শোতে আগের অডিয়েন্সের কোনো সদস্য যদি আসতো তাহলে কি ঘটতো? তাহলে যা ঘটতো তা হলো লাইট মিউজিক অ্যাকশন। আমি একজন মঞ্চে ডেকে নেই এবং তাকে কিছু প্রশ্ন করি। মন্টি কার্লো, আপনার কেমন লাগে? এখন পর্যন্ত কোনো টাকা জিতেছেন? আজ রাতে কিছু টাকা জিততে কেমন লাগবে? আমার সাহায্যকারী তখন প্রবল বেগে মাথা ঝাঁকাতে থাকে। আমি তাকে 20 ইউরোর একটি নোট দেই। এবারে আর ভুল হয় না আমার এবং মুখ বন্ধ একটি খাম। তাকে বলি রুলেট টেবিলে গিয়ে বাজি ধরতে। সে আগ্রহে অদৃশ্য হয়ে যায়। আবার অডিয়েন্স এবং আমি অপেক্ষা করতে থাকি। এই দর্শকদের সঙ্গে আমি সৌহার্দ্যপূর্ণ একটি সম্পর্ক গড়ে তুলেছি। লোকটি ফিরে এসে এক দৌড়ে স্টেজে উঠল এবং দর্শকদের উদ্দেশ্যে বো করল। দর্শক তাদের আসন থেকে ঝুঁকে বাড়ল সামনের দিকে। তো জিজ্ঞেস করলাম আমি, টাকা জিততে পারলেন? মাথা নাড়ল লোকটি। কেন পারলেন না? জানতে চাই আমি। কি ঘটেছে বলুন। লোকটিকে দুষ্ট স্কুল বালকের মতো দেখাচ্ছিল, যেন বিপদে পড়ে গেছে। আমি 12 নম্বর বাজি ধরেছিলাম, বলল সে। এবং ওটা জিততে পারেনি তাই তো? এবং ওটা জিততে পারেনি তাই তো? প্রশ্ন করি আমি। না, স্বীকার করে সে। 8 ছিল উইনিং নম্বর। নম্বর 8, বলি আমি। ওহ ওয়েল, পরের বারে আশা করি আপনার ভাগ্য সুপ্রসন্ন হবে। লোকটি এমনভাবে আমার দিকে তাকায় যেন আমি তাকে আরো 20 ইউরো দেব, তবে সেটা আপনার নিজের টাকা দিয়ে, বলি আমি। দর্শক ফেটে পড়ে হাসিতে। তারপর সবাই নীরব, ভাবছে এরপরে কি ঘটবে। কোনো কি সমস্যা হলো? লোকটার কি জিতে যাওয়ার কথা ছিল? এমন সময় আমি কথা বলে উঠলাম, ভালো কথা, আপনি কি খামটা খুলেছিলেন? লোকটি তার হাতে ধরা খামটির দিকে তাকালো। এটির কথা সে ভুলেই গিয়েছিল। মাথা নাড়ল সে।
আপনি তো আমাকে খুলতে বলেননি। খামটা কেন খোলেননি আপনি? কারণ আপনি আমাকে খুলতে বলেননি। এবারে প্রায় চিৎকার করে উঠল সে। তো এখন খুলে দেখুন না, বললাম আমি। লোকটি খাম খুলে একখণ্ড কাগজ বের করলো এবং তাকালো আমার দিকে। কাগজটি খুলে কি লেখা আছে পড়বেন দয়া করে? লোকটি পড়ল, প্লিজ টাকাটা ৮ নম্বরে লাগাও। তার চোয়াল ঝুলে পড়ল এবং দর্শক উন্মাদ বনে গেল। সে এক দারুণ দৃশ্য। ওই সময়ে অডিয়েন্সের সঙ্গে আমার ইমোশনাল কানেকশন ছিল দুর্দান্ত। যেন আমরা সবাই মিলে কাজ করছি, প্ররোচনার শক্তি দিয়ে বাঁধা সকলে। এ সত্যি বিস্ময়কর। আরও একটি কথা, লোকটি খাম খোলেনি কেন? আমি কি তার সঙ্গে হৃদ্যতাপূর্ণ কোনো সম্পর্ক গড়ে তুলেছিলাম যার কারণে সে এটি খোলার কথা চিন্তাও করেনি? আমি তাকে কাজটা করতে বলিনি, তাই সে করেনি। সে পুরোপুরি আমার প্ররোচনার শক্তির অধীনে ছিল। এই কাজটা আমি কিভাবে করলাম তা বলা যাবে না। ১২ লাস ভেগাস, ২০১১। ৯০০ দর্শক। আমি আমার বড় শোতে আবার ফিরে এলাম। আমি একটি সংখ্যা অনুমান করেছি, একটি নাম অনুমান করেছি এবং কেন একটি ফোনবুক থেকে যে নম্বরটি বেছে নিয়েছিল তা সামনে সারিতে বসা মহিলাদের হাতে থাকা সংখ্যার সঙ্গে আশ্চর্যভাবে মিলে যায়। মেয়েগুলো এখনো এই ঘটনায় বিমূঢ় হয়ে আছে। আমি ব্লেকের কাছে টাকা রেখেছি এবং একটি স্ক্রলের দায়িত্বে আছে সে। এবারে আমি এক মুহূর্তের জন্য চোখ বুঝলাম, মন স্থির করার জন্য। চোখ খুলে সামনে সমুদ্র পরিমাণ মুখগুলো দেখতে পেলাম। এর বেশিরভাগই এখন আমার চেনা হয়ে গেছে। তারা অডিয়েন্স হিসেবে আমার সঙ্গে যোগসূত্র স্থাপন করেছে। সবাই মিলে যেন একটি মানুষে পরিণত হয়েছে। তারা এখন নতুন কিছু দেখার প্রত্যাশায় রয়েছে। আমি স্টেজের মাঝখানে এসে পড়লাম। অডিয়েন্স থেকে কোনো যুগল আমার দরকার। একটা দারুণ জিনিস দেখানোর জন্য একজন পুরুষ এবং একজন নারীকে আমার চাই। এবারে সবগুলো হাত শূন্যে উঠে গেল। আমি ভলান্টিয়ারদের ওপর চোখ বুলালাম। কাকে বেছে নেই, কাকে বেছে নেই? ঘরের শেষ মাথায় বসা এক দম্পতিকে বেছে নিলাম। ওরা একসঙ্গে বসে খুব হাসাহাসি করছিল, যেন একই সুতোয় গাঁথা দুটি প্রাণ। ওরা দর্শক সারির মাঝ থেকে পথ করে স্টেজে চলে এলো। লোকটি তার স্ত্রীর কুড়ুই ধরে তাকে মঞ্চে উঠতে সাহায্য করল। আপনার নাম কি? প্যাম। স্টিভ। আমি স্টেজে ওদের দুজনকে দুপাশে নিয়ে দর্শকদের মুখোমুখি দাঁড় করালাম। ওকে, আপনারা সোজা সামনের দিকে তাকাবেন, চোখ বন্ধ রাখবেন এবং কনসেন্ট্রেট করবেন, কারণ কিছুক্ষণের মধ্যে আপনাদের কিছু অদ্ভুত অনুভূতি হবে। আমি ওদের কাঁধ স্পর্শ করলাম। আমাদের সকলের মধ্যে চি নামের একটি শক্তি আছে, আপনাদেরকে আজ দেখাবো। ওদের দুজনের শক্তি একত্রিত করলে কি ঘটে। প্যাম, আর কয়েক সেকেন্ডের মধ্যে আপনার মুখ স্পর্শ করতে যাচ্ছি আমি, বলে স্টিভের নাক স্পর্শ করলাম হালকাভাবে। টের পাচ্ছেন প্যাম? মাথা দোলালো প্যাম। শক্ত করে বুজে রেখেছে চোখ। কোথায় স্পর্শ করেছি বলুন তো? সে সোজা হাত দিয়ে নাক দেখালো। দর্শকদের মাঝে গুঞ্জনধ্বনি শুনতে পেলাম। ঠিক আছে প্যাম, এবারে আপনার সুরসুরি লাগবে। আমি স্টিভের গালে আলতো করে সুরসুরি দিলাম। টের পাচ্ছেন? প্যাম জবাব দিল, হ্যাঁ। আমি দর্শকদের দিকে ফিরে মুচকি হাসলাম। কোথায় বলুন তো? গালে হাত দিয়ে দেখালো প্যাম। এরপরে স্টিভের পিঠটা আমি একটুখানি ডলে দিলাম, তবে ওতেই সে লাফ মেরে সরে গেল। আর প্যাম চেঁচিয়ে উঠল, আউ করে। আপনার চোখ খুলবেন না, বলুন অদ্ভুত কোন রকম অনুভূতি হচ্ছে কিনা? বললাম আমি প্যামকে। হ্যাঁ, মাথা দোলালো প্যাম। তাই নাকি? কি রকম? আপনি আমাকে চিমটি কেটেছেন। অডিয়েন্স থেকে বিস্ময়সূচক চিৎকার ভেসে এলো। তারা খেলাটিতে বেশ মজা পাচ্ছে। চিমটি কেটেছি? কোথায়? প্যাম পিঠের নিচে ইঙ্গিত করলো, হাত দিয়ে ডলছে, যেন জ্বলছে ওখানে। আশ্চর্য, বললাম আমি। এখন আপনি চোখ খুলতে পারেন। প্যাম চোখ কয়েক মুহূর্ত পিটপিট করে চারপাশে তাকালো, তারপর স্টিভকে দেখলো, সবশেষে আমাকে। কেমন অনুভব করছেন? আমি ওকে জিজ্ঞাসা করলাম। হাসলো প্যাম। ভালো, ধীর গলায় বলল সে, বুঝে ওঠার চেষ্টা করছে কি ঘটেছে। একটা কথা বলি। আমি প্যামের কাঁধে হাত রাখলাম। দর্শক হাততালি দিচ্ছে না, কারণ তারা শকড। আমি দর্শকদের উদ্দেশ্যে নড করলাম। তারা হাসতে লাগলো। মনে আছে আমি আপনার নাক ধরেছিলাম? প্যাম বলল, হ্যাঁ। আমি অডিয়েন্সের দিকে ফিরলাম। আমি কি ওর নাক স্পর্শ করেছিলাম? একসঙ্গে চেঁচিয়ে উঠল সকলে, না। তারা বেশ মজা পাচ্ছে, আর প্যাম ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে আছে।
আমি আপনার নাক ধরিনি। আমি স্টিভের নাক স্পর্শ করেছিলাম। মনে আছে আপনার গালে সুড়সুড়ি দিয়েছিলাম? আমি কি ওকে সুড়সুড়ি দিয়েছি? না। আবার চেঁচালো দর্শক, স্টিভ সহ। সে হাসছে। আমি আপনাকে সুড়সুড়িও দেইনি। আমি ওকে সুড়সুড়ি দিচ্ছিলাম। আমি আপনার পিঠে চিমটিও কাটিনি। ওর পিঠে চিমটি কেটেছি। প্যাম ওখানে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। আমি সত্যি বলছি কিনা নিশ্চিত হতে স্টিভের দিকে তাকালো। মাথা ঝাঁকালো স্টিভ। হাসতে হাসতে এগিয়ে গিয়ে প্যামকে আলিঙ্গন করলো। এখনো অবিশ্বাসে মাথা নাড়ছে প্যাম। কিন্তু আমার পরিষ্কার মনে হলো আমাকে কেউ চিমটি দিয়েছে। স্টিভকে বলল ও, তারপর আমাকে। তো এর মানে কি বুঝতে পারছেন? এর মানে হলো স্টিভের যেখানেই আমি স্পর্শ করব, স্টিভের বুকে টোকা দিতে দিতে বললাম আমি, আপনারও একই রকম অনুভূতি হবে। হাসল প্যাম। সবাই হাহা হিহি করে হাসছে। আসুন এবারে পরের খেলায় যাই। আমি প্যাম ও স্টিভকে নিয়ে দুটো চেয়ারের দিকে এগিয়ে গেলাম। সেখানে ওদেরকে বসতে বললাম। তো স্টিভ, এবার আপনাকে সম্মোহন করব। যদিও আমি জানি না সম্মোহন কিভাবে করতে হয়। ইন্টারেস্টিং না? আমি ৫ পর্যন্ত গুনব, সেই ৫ বলবো, সঙ্গে সঙ্গে আপনি গভীরভাবে সম্মোহিত হয়ে যাবেন। ১, ২, ৩, ৪, ৫। চোখ বন্ধ করে ফেলুন। আপনি সম্মোহিত হয়ে গেছেন। স্টিভের মুখে চওড়া হাসি ফুটল। যারা বিশ্বাস করেন না যে স্টিভ এখন সম্মোহিত হয়ে পড়েছেন, তারা দয়া করে হাত তুলুন। অনেকগুলো হাত উঠে গেল শূন্যে। আমি আমার নিজের হাতও তুললাম। দেখতেই পাচ্ছেন আমি আমার হাতও তুলেছি। হেসে ফেলল দর্শক। আমি প্যাম এবং স্টিভের কাছ থেকে সরে গিয়ে স্টেজের এক কোণায় এসে দাঁড়ালাম। স্টিভ যে সত্যি সম্মোহিত হয়ে গেছে সেটা বোঝাতে আমি এখানে এসে দাঁড়িয়েছি। স্টিভ, প্লিজ আপনার চোখ খুলুন এবং আমার দিকে তাকান। স্টিভ তাই করল। দেখতেই পাচ্ছেন যে রোবটের মতো আমার হুকুম তামিল করছে। স্টিভ তখনও হাসছে, তবে না হাসার চেষ্টাই করছে। চেয়ারে বসে তার শরীর কাঁপছে। আমি তার কাছে ফিরে গেলাম এবং তার কাঁধে একটি হাত রাখলাম। এবারে একটি কাপড় দিয়ে আপনার চোখ বেঁধে ফেলা হবে। আমি কাপড় দিয়ে ওর চোখ বেঁধে নিয়ে স্টেজে রাখা ছোট্ট টেবিলটি থেকে একটি জিনিস তুলে নিলাম, একটি বড় কাঁটা চামচ। ওটা নিয়ে স্টিভের পেছনে এসে দাঁড়ালাম। আপনি চাইনিজ আকুপাঞ্চারের নাম কখনো শুনেছেন? স্টিভকে জিজ্ঞাসা করলাম। হাসিতে ফেটে পড়ল দর্শক। প্যামও। সে চেয়ারে বসে শরীর মুচড়িয়ে তাকাচ্ছে আরো ভালোভাবে দেখার জন্য। হাসল স্টিভ। স্টিভ, আপনি প্যামের দিকে আঙ্গুল তুলুন, আর প্যাম আপনি স্টিভের দিকে আঙ্গুল তুলুন। তবে সাবধান, আপনার হাত থেকে কিন্তু এনার্জি প্রবাহিত হবে স্টিভের শরীরে। কাজে খুব নিচুতে হাত তুলবেন না, তাহলে কিছু ঘটে গেলে আমি দায়ী থাকব না। ঘর বিস্ফোরিত হলো দর্শকের হাসিতে। স্টিভের খানিকটা নার্ভাস লাগছে। সে চেয়ারে একটু নড়েচড়ে বসলো। ওকে লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমি ৩ গুনবো। যখন ৩ বলবো তখন এখানে আমি কাঁটা চামচটা দিয়ে প্যামকে আঘাত করার ভান করলাম। আপনাদেরকে বিনোদিত করব। আমি ৩ বলা মাত্র আপনারা করতালি দেবেন। রেডি? ১, ২, ৩। করতালি দিন। সবাই পাগলের মতো করতালি দিতে লাগলো। আমি লাফ মেরে সামনে এগিয়ে গেলাম এবং প্যামের পেছনে কাঁটা চামচ দিয়ে আলতো করে আঘাত করলাম। স্টিভ লাফিয়ে উঠল। সে টান মেরে চোখ বাঁধা কাপড়টি খুলে ফেলল। তারপর সে আর প্যাম বসে বসে হাসতে লাগলো। ওদের দুজনেরই শরীর কাঁপছে। উত্তেজনায় আসন ছেড়ে দাঁড়িয়ে পড়ল দর্শক। ও মাই গড, চেঁচিয়ে উঠলাম আমি। এর মানে আপনারা দুজনে একেবারে হরিহর আত্মা। ওদের জন্য বড় করে হাততালি দিন। মিউজিক বাজতে শুরু করলো। প্যাম এবং স্টিভ হাসতে হাসতে এবং কথা বলতে বলতে সিঁড়ির দিকে পা বাড়ালো। ভালো কথা বলতে ভুলে গেছি, আপনার ব্যথাটা মাস খানেকের মধ্যে চলে যাবে। হাসি। আর এই সম্মোহিত অবস্থা বড়জোর সপ্তাহখানেক থাকবে। এর অর্থ হলো আগামী ১ সপ্তাহ আপনি নিজের শরীরের যেখানে স্পর্শ করবেন, প্রেমেরও একই রকম অনুভূতি হবে। আবারও হাসি। ওফ! আর প্যাম, রাত ২টোর সময় আপনি যদি কিছু অনুভব করেন, সেটা কিন্তু আমি নই। আমি স্টেজে দাঁড়িয়ে দর্শকদের হাসি কিছুক্ষণ উপভোগ করলাম। তারপর মাইক্রোফোন হাতে নিয়ে স্পটলাইটটির মধ্যে চলে এলাম। চেঁচিয়ে বললাম, বাই দ্য ওয়ে, আমি তো ভুলেই গিয়েছিলাম, টাকাটা কোথায়? দূরের সারি থেকে সজোরে সাড়া দিল ব্লেক। টাকা এখানে। তাসের ম্যাজিক। ১ মিনিটের জন্য আপনার মন আমাকে পড়তে দিন। নিচের
কিছু তাস আপনি দেখুন এবং সেগুলোর যে কোনো একটি নিয়ে আপনি ভাবুন। শুধু একটি তাস নিয়ে চিন্তা করবেন এবং ওটার কথা যেন ভুলে যাবেন না। একটি তাস বাছাই করেছেন? বেশ, এবারে আমি আপনার চোখের দিকে এক মুহূর্তের জন্য গভীরভাবে তাকাবো। কাজেই আমার মুখের দিকে তাকান। এরপর ১ সেকেন্ডের জন্য অন্যদিকে তাকান। আপনি যে তাসটির কথা চিন্তা করছেন, ওটা আমি নিয়ে যাওয়ার চেষ্টা করব। আবার তাকিয়ে বলুন, আমি সঠিকটা বাছাই করেছি কিনা। আরেকবার চেষ্টা করবেন কি? ৬টি নতুন তাস নিয়ে সেদিকে তাকান এবং চিন্তা করুন। এখন আপনি একখানা তাসের কথা চিন্তা করছেন। আমার চোখের দিকে গভীরভাবে তাকান। চিন্তা করবেন না। আমি আপনাকে সম্মোহনের চেষ্টা করব না। আপনি কি জানেন সম্মোহন ইসরায়েলে অবৈধ যদি না আপনি একজন ডাক্তার হন এবং আপনার বিশেষ লাইসেন্স না থাকে। এবার আবারও হতভম্ব হয়ে যাওয়ার জন্য প্রস্তুত হন। আপনি যে তাসখানার কথা চিন্তা করেছেন সেটা আর তার মধ্যে নেই। দারুণ ব্যাপার, তাই না? ওকে, এখন অনুমান করতে পারছি এতক্ষণে আপনি বুঝতে পেরেছেন যে এটি আমার মাইন্ড রিডিং সামর্থ্যের কোনো প্রদর্শন নয়। আমি সবচেয়ে ভালো কাজ দেখাতে পারি। বদলে দেখলাম আপনাদের মন কিভাবে শর্টকাট গ্রহণ করে। আমি দ্বিতীয় দফা যে তাসগুলো আপনাদের দেখিয়েছি তার ভেতরে প্রথম সেটের কোনো তাস নেই। অবশ্যই আপনার তাসখানা মিসিং। সকল অরিজিনাল তাসই মিসিং। কাজেই আপনি কোন তাসখানা তুলতেন তাতে কিছু আসে যায় না। যদিও এটি একটি কৌশল এবং একটি মজা। আপনি বেশিরভাগ মানুষকে একবার বড়জোর ২ বার বোকা বানাতে পারবেন। তারপর তারা সন্দেহপ্রবণ হয়ে উঠবে এবং প্রথম সেট থেকে অন্যান্য তাসের কথা মনে করতে থাকবে। আপনার মতো যারা আপনার বন্ধু-বান্ধব এবং পরিবার-পরিজনকে তাসের এই ম্যাজিকটি দেখিয়ে দিন। ১৩ ইতিবাচক শক্তিকে ব্যবহার। হংকং ২০১১। আমি ডাউনটাউনের একটি চমৎকার রেস্টুরেন্টের দেয়াল পুরোটাই কাঁচ দিয়ে মোড়া। আমি কি আপনার গ্লাসটা একটু দেখতে পারি প্লিজ? এক তরুণীর টেবিলের দিকে পা বাড়ালাম আমি। তাকে একটু নার্ভাস লাগছে। তবে সে চোখ থেকে গ্লাস খুলে নিয়ে আমার হাতে দিল। কি নাম আপনার? জেনিফার। ওয়েল জেনিফার, আপনার কি ইন্স্যুরেন্স করা আছে? জিজ্ঞেস করলাম আমি। মাথা নাড়ল জেনিফার। চোখ বিস্ফোরিত। করা উচিত ছিল। অবাক দেখালো জেনিফারকে। তারপর হাসিতে ফেটে পড়ল। আসুন, আপনার হাত দুটো বাড়িয়ে দিন। হাতের তালু চিৎ করুন। আমি চশমাটি আপনার হাতের উপর রাখব। তাহলে ওটা নিরাপদ থাকবে। হাত জোড়া স্টেফ মেলে ধরে রাখুন এবং চশমাটি ওর ওপর রাখতে দিন। আমি এবারে সিরিয়াস। আমি চশমার ওপর ফোকাস করলাম। হাত দুটো একবার ঘষে নিলাম। চশমার ওপরে আমার সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত করলাম। আমার আশেপাশের মানুষজন একদম চুপ হয়ে গেছে। দেখছে, অপেক্ষা করছে। আমি তাদের উপস্থিতি টের পাচ্ছি। তবে আমার সমস্ত চিন্তাভাবনা চশমাকে কেন্দ্র করে। হঠাৎ চশমাটি শূন্যে লাফিয়ে উঠল, কাত হলো এবং নিখুঁতভাবে অবতরণ করলো জেনিফারের হাতের ওপর। সে অবাক হাসলো এবং সম্ভবত একটু অস্বস্তিও বোধ করলো। দারুণ, ঠিক? বললাম আমি। পাশের টেবিলে বসা এক মহিলা প্রশ্ন করে বসলো, আপনি কি মানুষ নিয়েও এরকম করতে পারেন? এরকম প্রশ্ন এর আগে কখনো কেউ আমাকে করেনি। আমি ১ সেকেন্ড নীরব থাকলাম। তারপর জবাব দিলাম, নিশ্চয়ই পারি। ফিরলাম মহিলার দিকে। কি নাম আপনার? লিজ। ওকে দেন লিজ। আমি এমন ভঙ্গি করলাম যেন এক্ষুনি ওকে তুলে নিয়ে ভাসিয়ে দেব শূন্যে। সবাই হেসে উঠল, বিশেষ করে লিজ। যদিও দেখতে পাচ্ছি সে নার্ভাস হয়ে পড়েছে এবং মনে মনে বলছে ওই প্রশ্নটা করাই তার উচিত হয়নি। আপনি এখানটায় চোখ বুজে দাঁড়ান। আমি আপনার পেছনে এসে দাঁড়াচ্ছি, বললাম আমি। আমার নির্দেশ অনুযায়ী কাজ করলো সে। আমি তার থেকে কয়েক হাত পেছনে গিয়ে দাঁড়ালাম। মনোযোগ কেন্দ্রীভূত করলাম ওর মাথার পেছনে, কাঁধের ওপর। আমি হাত বাড়িয়ে দিলাম সামনে। ওকে স্পর্শ করলাম না, তবে ওর শরীরের খুব কাছে নিয়ে গেলাম হাত দুটো। তারপর হাত জোড়া আমি ধীরে ধীরে পেছনে টেনে নিয়ে আসতে লাগলাম। লিজও এবার নড়ে উঠল, তবে তার পা নড়ছে না। তার গোটা শরীর হেলে গেল পেছনের দিকে। আপনি টের পাচ্ছেন তো? জিজ্ঞেস করলাম আমি। সে মাথা ঝাঁকালো। এখনো বোজা চক্ষু। পিষার হেলানো টাওয়ারের মতো পেছন দিকে কাত হয়ে যাচ্ছে লিজ। থামুন, চেঁচিয়ে উঠল সে। আপনি কি আমাকে স্পর্শ করেছেন? না তো, বললাম আমি। আমাকে টানাটানি বন্ধ করুন। কেউ আপনাকে টানাটানি করছে না, শান্ত গলায় বললাম আমি। কিন্তু এবারে লিজের পা নড়তে শুরু করেছে। সে খাড়া হয়ে যাচ্ছে। ঠিক আছে, বললাম আমি। আপনার চোখ খুলুন। লিজ চরকির মতো ঘুরল আমার দিকে। দ্যাট ওয়াজ টেরিফাইং, বলল সে। আমি এই অদ্ভুত শক্তিটা শরীরের মধ্যে টের পেলাম। তখন মনে হয়েছিল কেউ হাত দিয়ে আমাকে টানছে। লিজ এখন হাসছে, তার সঙ্গে অন্যরাও। দ্যাট ওয়াজ অ্যামেজিং, বলে সে নিজের আসনে ফিরে গেল।
আপনি ওটা করলেন কিভাবে? জিজ্ঞাসা করলো জেনিফার। এনার্জি, বললাম আমি। চি এনার্জি, পজিটিভ এনার্জি। এটা আমি আমার মন দিয়ে নিয়ন্ত্রণ করি। আপনার মন দিয়েও করেছি। চি শব্দটি চাইনিজ, তবে আপনারা হয়তো লি, চাই অথবা প্রাণায়াম এর নাম শুনেছেন। এগুলো হলো যথাক্রমে জাপানি, হিব্রু এবং সংস্কৃত ভাষায় শক্তি বা জীবন শক্তি। ব্রহ্মাণ্ডের এই প্রাকৃতিক শক্তি সবকিছু তৈরি করেছে। আমি একে পজিটিভ এনার্জি বলি এবং পারফরমেন্সের সময় কিংবা স্টেজের বাইরে সবসময় এটি প্র্যাকটিস করি। আমাদের শরীরে ভেতরে বাইরে উভয় স্থানে এর অস্তিত্ব বিদ্যমান এবং আমরা যত বেশি একে ব্যবহার করতে পারবো এবং আমাদের ভেতরে নিতে পারবো, ততই আমরা উদ্যমী ও প্রাণশক্তিতে উদ্দীপ্ত হয়ে উঠতে পারবো। চীনারা বলে চি অনুসরণ করে ই কে। ই হলো মন বা ইচ্ছা। আমি মেন্টালিস্ট হিসেবে যেসব দক্ষতা প্রদর্শন করি তার সঙ্গে এর সম্পর্ক রয়েছে। আমি যখন আমার মনকে ফোকাস করি, শক্তি সেই দিকে প্রবাহিত হতে থাকে। আমি যত বেশি ফোকাস করি, তত বেশি শক্তির প্রবাহ ঘটে। সত্যি বলতে আমি যেখানেই চাইবো সেখানেই শক্তির প্রবাহ ঘটবে। আপনিও এটা চেষ্টা করে দেখতে পারেন আপনার শরীরের কোনো একটি অংশ নিয়ে। ধরুন পায়ের পাতা কিংবা হাত, ওর ওপরে ফোকাস করুন। কল্পনা করুন চামড়ার ঠিক নিচের শিরাগুলি কাঁপতে শুরু করেছে, যেখানে রক্ত প্রবাহিত হয়। আপনার ধমনীতে সেভাবে জীবনী শক্তি প্রবাহিত হচ্ছে। এখন কল্পনা করুন রক্ত সেই শক্তিরূপে আপনার সারা দেহে ছড়িয়ে পড়ছে। আপনার পায়ের পাতা হয়তো শিরশির একটা ভাব হতে পারে, জায়গাটা একটু গরমও লাগতে পারে। এটাই হলো শক্তির অনুভূতি। আমি এই শক্তি দ্বারা কিভাবে আমার আশেপাশের মানুষজনকে প্রভাবিত করি? আমার বয়স যখন ৬ বছর, খাবার নিয়ে খেলতাম, বাটির মধ্যে চামচ নাড়াতাম দৃষ্টিশক্তির সাহায্যে। ওই সময় থেকেই কিন্তু আমি চির ওপর মনোযোগ কেন্দ্রীভূত করে আসছিলাম। যদিও ব্যাপারটা তখন জানতাম না যে চি আমার অভ্যন্তরীণ শক্তি। ওই সময় ১ ইঞ্চি সিকিভাগ হয়তো চামচ সরাতে পারতাম, কিন্তু এখন বহুদিন ধরে পড়াশোনা ও প্র্যাকটিসের দরুন আমি এই শক্তি যখন ইচ্ছা তখন প্রচুর পরিমাণে ফোকাস করতে পারি। কোনো চামচ, পেরেক অথবা মদের গ্লাসের নিচের সরু দ্বন্দ্বটি বাঁকাতে চাইলে আমাকে কঠোরভাবে ফোকাস করতে হয়। আমার মনকে ব্যবহার করে আমার ভেতর থেকে এই শক্তি টেনে এনে সামনের বস্তুর উপর প্রয়োগ করতে হয়। টেলিকাইনিসের এটাই হলো মূল ভিত্তি যে কোনো বস্তু নড়াতে চাইলে কিংবা তার আকৃতি বদলে দিতে চাইলে মনের শক্তি ব্যবহার করতে হবে। আমি দর্শকদের সঙ্গে হাস্য পরিহাস করার মধ্যেই বস্তুটির ওপর তীব্র ফোকাস করি। এতে প্রচুর পরিশ্রম হয়। আমি যখন কোনো বস্তু বাঁকাতে যাই, প্রথমে এটি উচ্চ মাত্রার বাইনেটিক এনার্জি দ্বারা উত্তপ্ত হয়ে ওঠে। তারপর ওটা নরম হয়ে বেঁকে যায়। এই কাজ আমাকে একদম বিধ্বস্ত করে ফেলে। আমি যখন কোনো ঘড়ির কাঁটার চলাচল বন্ধ করে দেই কিংবা চশমা তুলে ফেলি শূন্যে, তখনও প্রচুর শক্তি উৎপাদনের প্রয়োজন হয়। তবে চামচ বাঁকানোর মতো শক্তি দরকার হয় না। মাঝে মাঝে আমি দর্শক সারি থেকে কাউকে স্টেজে ডাকি আমাকে সাহায্য করার জন্য। আমি তাদেরকে বলি আমার পাশে দাঁড়িয়ে আমাকে সমর্থন করার জন্য। এভাবে আমি তাদের এনার্জি লেভেল ব্যবহার করে পজিটিভ এনার্জির প্রবাহ বৃদ্ধি করি। এতে যা লাভ হয় তা হলো লোকের কাছে আমার খেলা আরো মজাদার মনে হয়। লোকে দেখছে তাদের চোখের সামনে জিনিসের আকার বদলে যাচ্ছে। আমি কারো হাতে কাটা চামচ কিংবা কয়েন দিয়ে তার মাধ্যমে ওই বস্তুর মধ্যে শক্তি পাঠিয়ে দেই। এতে পরিষ্কার হয়ে যায় যে আমি বস্তুটিকে শারীরিকভাবে প্রভাবিত করছি না, পুরোটাই ঘটছে মানসিক শক্তিতে। এতে দর্শকদের মনে গভীর ছাপ রাখা যায়। প্যাম এবং স্টিভের সঙ্গে মাত্রই স্টেজে কি খেলা দেখালাম মনে আছে? আমি এই খেলা বহুবার বহু লোকের সঙ্গে খেলেছি। তারা পরস্পরকে চিনত, স্বামী কিংবা স্ত্রী অথবা বন্ধু। তবে সবসময় একে অন্যের পরিচিতকে খেলায় নিতাম না। আমি জে লোনো এবং জাক এফরনের মতো তাদের সঙ্গেও খেলা করেছি দ্য টুনাইট শোতে। একবার আর্নল্ড শোজনেগারকে নিয়েও পারফরমেন্স করেছি। একবার লস অ্যাঞ্জেলের এক ইহুদি ধর্মযাজককে নিয়ে। আমি আমার শোর এই অংশে চি এনার্জির শক্তির সাহায্যে একজনের কাছে থেকে আরেকজনের কাছে অনুভূতি পাঠিয়ে দেই। প্রথমে আমি একজন লোকের চোখ বেঁধে ফেলবো কাপড় দিয়ে এবং তাদেরকে বলবো আমি তাদের শরীরে যে কোনো জায়গায় স্পর্শ করব এবং তারা যদি স্পর্শ অনুভব করতে পারে আমাকে যেন জানায়। তারপর আমি অপরজনের গালে সুরসুরি দেব এবং হালকাভাবে স্পর্শ করব নাকে। অন্তত সেই রকমই মনে হবে আসলে আমি একজনের কাছ থেকে অপরজনের কাছে যে এনার্জি পাঠিয়ে দিচ্ছি, যেভাবে প্যাম এবং স্টিভের ক্ষেত্রে করেছিলাম। যাকে স্পর্শ করা হয়নি তার কাছে প্রখর মনে হবে অনুভূতি। আমি তাদেরকে মোটেই স্পর্শ করিনি এই কথা শুনলে তারা খুবই অবাক হয়।
অংশগ্রহণকারীর চেহারায় যে বিস্ময় ভাব ফুটে ওঠে তা দেখতে দর্শক খুবই মজা পায়। কিন্তু আমি ওটা টের পাচ্ছিলাম, বলে অংশগ্রহণকারী। জি এনার্জির শক্তি সত্যি সাংঘাতিক। একবার ইসরায়েলে আমি একটি শো করেছিলাম এবং মঞ্চে আসা এক অংশগ্রহণকারী ছিল গোঁড়া ইহুদি। একজন পুরুষ মানুষ তাকে স্পর্শ করবে এই নিয়ে সে ছিল দ্বিধান্বিত, কারণ তার ধর্মবিশ্বাস বলে পুরুষের ছোঁয়ায় পাপ হয়। কিন্তু আমি তাকে নিশ্চিত করে বলি তার গায়ে আমি হাত দেব না। তবে শক্তির স্থানান্তরের কারণে সে স্পর্শ অনুভব করেছিল এবং খুবই আপসেট হয়ে পড়েছিল। অডিয়েন্স তাকে বলে তাকে স্পর্শ করাই হয়নি, কিন্তু মেয়েটি সে কথা বিশ্বাস করেনি, অন্তত ভিডিওতে দৃশ্যটি রিপ্লে না করা পর্যন্ত। তারপর সে আমাকে বিশ্বাস করে এবং তাজ্জব বনে যায়। এরকম শক্তি ট্রান্সফার করতে গিয়ে আমি কিন্তু বিধ্বস্ত হয়ে পড়ি, শারীরিক এবং মানসিক উভয়ভাবেই। এটি অডিয়েন্সের মধ্যে পজিটিভ এনার্জি সৃষ্টি করে, যা বিনিময়ে আমাকে শক্তি দেয়। এনার্জির সার্কেলটি আমার কাছ থেকে অডিয়েন্সের কাছে যায় এবং আমার কাছে আবার ফিরে আসে। দর্শক যত উপভোগ করে শো, ততই সেখানে এনার্জি উৎপাদন হয়। স্টেজে অনেক মানুষের সামনে দাঁড়িয়ে আমি যা বলবো তাই দর্শক করবে ভাবার মধ্যেই ছড়িয়ে পড়ে দারুণ উত্তেজনা। আমি যা করি তা হলো দর্শকদের প্ররোচনা। আমার মনে হয় আমি দর্শকদেরকে আরো সুখী হতে প্ররোচিত করব, তাদের ইতিবাচক শক্তির অভিজ্ঞতা দেব। আর প্রতি রাতেই আমি অডিয়েন্সের মধ্যে পজিটিভ এনার্জি সৃষ্টি হওয়াটা টের পেয়ে যাই। মাঝে মাঝে কোনো অডিয়েন্স শুরুর দিকে বেশ রিজার্ভ থাকে, তাদের দৈনন্দিন জীবনের দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে আসতে পারে না, বন্দী থাকে নিজেদের চিন্তা ভাবনার মধ্যে। তখন এদেরকে নিয়ে আমার কাজ করতে হয়, তাদের মুড বদলে দিতে হয়, আমার দিকে তারা যেন ফোকাস করে সেই ব্যবস্থা করতে হয়। অডিয়েন্সের বিশেষ কোনো অংশকে আগে আমি উজ্জীবিত করে তুলি। তারা যখন রিল্যাক্সড হয়, হাসে, তখন তার পড়শিদের মধ্যেও ছড়িয়ে পড়ে স্বতঃস্ফূর্ততা। আমি প্রায়ই অডিয়েন্সের সঙ্গে মিশে যাই, বুঝতে যে পজিটিভ এনার্জি তাদের মধ্যে পৌঁছেছে কিনা। এই এনার্জি হলো সংক্রামকের মতো। একবার একটি দলকে জিততে পারলে এটা গোটা অডিয়েন্সের মধ্যে ছড়িয়ে পড়বে। মাঝে মাঝে কোনো রাতে খুব দ্রুত হয়ে যায় কাজটা, তবে একবার এনার্জি ছড়িয়ে পড়লে লেগে থাকে, বেরিয়ে যায় না। এই পজিটিভ এনার্জির শক্তি অসীম। আমি যত বেশি এনার্জি ব্যবহার করতে পারি এবং অডিয়েন্সের মধ্যে প্রবেশ করতে পারি, তত বেশি এনার্জি নিয়ে আমি গোটা পারফরমেন্স চালিয়ে যেতে পারি এবং এনার্জি তৈরি হতে থাকে। একটি শো এর পর আমার এনার্জি লেভেল খুব উঁচুতে উঠে যায় এবং আমার মনে হতে থাকে আমি যদি আমার ইচ্ছামতো সবকিছু করতে পারতাম, নিজেকে আবার সুপারম্যান মনে হয়। এগুলো হলো আমার সবচেয়ে সৃজনশীল সময়ের খানিকটা। আমার মনের ভেতর কতটা আইডিয়া গুঞ্জন তোলে এবং আমি আমার নতুন আইডিয়াগুলো নিয়ে কাজ করতে থাকি। আমার শোতে, আমার বইতে, আমার আইফোন অ্যাপসে। এই সমস্ত এনার্জি একটি ইতিবাচক মাইন্ডসেট উৎপাদন করে। তাতে আমি সম্ভাবনাময় অনেক কিছু নিয়ে ভাবতে পারি। আমার দর্শক এই পজিটিভ ধারণা নিয়ে ত্যাগ করে শো। আমার খুব ভালো লাগে তখন যখন অনুভব করি অডিয়েন্স শোটি দারুণভাবে উপভোগ করেছে। আমার শো সেরকম কিছু নয় যা দেখার পরে আপনাকে মানসিকভাবে নিঃশেষিত হয়ে ত্যাগ করতে হবে থিয়েটার এবং শক্তি সঞ্চয়ের জন্য কয়েক পেগ মদ গিলতে হবে। বহু লোকের কাছে শুনেছি আমার শো দেখার পরে দীর্ঘক্ষণ নিজেদেরকে উজ্জীবিত লাগে। আমি যেখানেই যাই সেখানেই পজিটিভ এনার্জি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। আমি চাই আমার শো দেখে লোকে বলে উঠুক ওয়াও, এবং তারা হাসবে। এর চেয়ে পজিটিভ আর কি হতে পারে?